দীপ্ত আলাপে অর্থনীতির ৩০তম পর্বে সবাইকে শুভেচ্ছা। আমি আসর চৌধুরী। আজকের পর্বে আমরা একজন ভোক্তার চাহিদা রেখা কিভাবে নিরপেক্ষ রেখার মাধ্যমে আমরা বের করতে পারি সেটা দেখার চেষ্টা করব। আসুন শুরু করা যাক। আমাদের ইনডিফারেন্স কার্ভ অ্যানালিসিসে আমাদের ভোক্তা একটা নির্দিষ্ট বাজেট সাপেক্ষে তার উপযোগ সর্বোচ্চীকরণ করার চেষ্টা করেছে। এই সর্বোচ্চীকরণে আমরা দেখেছি যে এক্স স্টার পরিমাণ এক্স এবং ওয়াই স্টার পরিমাণ ওয়াই ভোক্তা বের করার চেষ্টা করে। এই কনসেপ্টটার থেকে আমরা ইন্ডিভিজুয়াল ডিমান্ড কার্ভ কিভাবে পেতে পারি সেটা আজকে দেখার চেষ্টা করব। এবং এটা দেখতে গিয়ে আমাদের যেটা আমরা দেখব আমাদের আজকের আলোচনায়, আমরা শুরু করব ইনডিফারেন্স কার্ভস দিয়ে। অর্থাৎ আমাদের এক্স অ্যাক্সিসে এক্স দ্রব্য, ওয়াই অ্যাক্সিসে ওয়াই দ্রব্য থাকবে। কিন্তু আমরা যখন ডিমান্ড কার্ভ তৈরি করব তখন কিন্তু ওয়াই অ্যাক্সিসে পি এক্স থাকবে এবং এক্স অ্যাক্সিসে এক্স থাকবে। আসুন এবার দেখা যাক কিভাবে সেটা হবে। আমাদের ভোক্তার লক্ষ্য হচ্ছে একটা বাজেট কনস্ট্রেন্টের সাপেক্ষে সে তার ইউটিলিটি বা উপযোগটাকে ম্যাক্সিমাইজ করবে। এটা কি প্রিন্সিপাল বা মেথডে আমরা করেছিলাম? আমরা বলেছিলাম এমআরএস অফ এক্স ওয়াই সমান সমান পি এক্স বাই পি ওয়াই হবে। এমআরএস অফ এক্স ওয়াই হচ্ছে নিরপেক্ষ রেখার ঢাল, পি এক্স বাই পি ওয়াই হচ্ছে আমাদের বাজেট কনস্ট্রেন্টের ঢাল। এই দুটো যখন সমান হবে সেখান থেকে আমরা যে এক্স স্টার এবং ওয়াই স্টার পাবো সেটা হচ্ছে আমাদের ভোক্তার ইউটিলিটি ম্যাক্সিমাইজেশন কম্বিনেশন। এখন এই যে আমাদের এমআরএস অফ এক্স ওয়াই ইজ ইকুয়াল টু পি এক্স অফ পি ওয়াই আমরা করেছি, এটা কিসের সাপেক্ষে করেছি? বাজেট কনস্ট্রেন্ট। বাজেট কনস্ট্রেন্ট আবার বলি আমরা পি এক্স পূরণ এক্স যোগ পি ওয়াই পূরণ ওয়াই সমান সমান এম। এখানে আমাদের মূলত দুটো চলক আছে, একটা হচ্ছে প্রাইস প্লুরাল, কিন্তু আমরা শুধুমাত্র প্রাইস অফ এক্সটা দেখব। আরেকটা হচ্ছে আমাদের ইনকাম। তাহলে কোয়ান্টিটি ডিমান্ডেড অফ এক্স, এখান থেকে আমরা মূলত দু ধরনের চাহিদা রেখা পাবো। কীরকম? প্রথমটা হচ্ছে কোয়ান্টিটি ডিমান্ডেড অফ এক্স ইজ আ ফাংশন অফ দ্য প্রাইস অফ এক্স। দ্বিতীয়টা হচ্ছে কোয়ান্টিটি ডিমান্ডেড অফ এক্স ইজ আ ফাংশন অফ এম। এবং এরপর আমরা কি দেখব? আমরা দেখব পি এক্স কমে যাবে। পি এক্স কমে যাওয়ার ফলে কি হবে? ইনডিফারেন্স কার্ভস অ্যানালাইসিস আমরা বলেছি সাবস্টিটিউশন ইফেক্ট হবে। আরেকটা চলক আমাদের কি আছে? এম বা ইনকাম। ইনকাম যদি বেড়ে যায় সেক্ষেত্রে আমরা বলেছি গুডটা নর্মাল গুড না ইনফিরিয়ার গুড, আমরা সেটা দেখব। এখন দেখা যাক কিভাবে একজন ইন্ডিভিজুয়ালের ডিমান্ড কার্ভ আমরা নিরপেক্ষ রেখা বা ইনডিফারেন্স কার্ভ অ্যানালিসিসের মাধ্যমে পেতে পারি। আমরা এখন যে চিত্রটা দেখছি এই চিত্রটা আমাদের চিরপরিচিত, শুধু আমরা আগের পর্বগুলোর সাথে একটু সংশোধনী করেছি। আমরা তিনটা বাজেট লাইন দেখছি। আমাদের মূল বাজেট লাইনটা হচ্ছে পয়েন্ট এতে ইকুইলিব্রিয়াম হচ্ছে, অর্থাৎ আই ওয়ান ইনডিফারেন্স কার্ভে। সেখানে এক্স ওয়ান স্টার দেখছি আমরা, অপটিমাম এক্স। তারপর পি এক্সের মান কমে যাচ্ছে। পি এক্সের মান কমে যাওয়ার ফলে আমাদের নতুন ইনডিফারেন্স কার্ভ ইকুইলিব্রিয়ামটা কোথায় হচ্ছে? পয়েন্ট বিতে। এমআরএস অফ এক্স ওয়াই ইজ ইকুয়াল টু পি এক্স বাই পি ওয়াই, এবং আমরা এক্স টু স্টার পরিমাণ এক্স অপটিমাম দেখছি। এরপরে পি এক্স আরও কমে গেছে, কমে গিয়ে আমাদের নতুন ইকুইলিব্রিয়াম বা ভারসাম্যটা হচ্ছে পয়েন্ট ডিতে, এবং পয়েন্ট ডিতে আমাদের এক্সের পরিমাণটা কত? এক্স থ্রি স্টার দেখছি আমরা। এখন ডিমান্ড কার্ভটা আমরা একটু আগে বলেছি, ডিমান্ড কার্ভটা করতে গেলে আমাদেরকে ওয়াই অ্যাক্সিসে প্রাইস অফ এক্স রাখতে হবে, এক্স অ্যাক্সিসে এক্স রাখতে হবে। তাহলে আমরা কি করব? আমাদের কাছে এখন একটা ইনফরমেশন আছে, পি অফ এক্স কমে গেছে। পি অফ এক্স কমে যাওয়ার ফলে এক্স ওয়ান স্টার, এক্স টু স্টার, এক্স থ্রি স্টার হচ্ছে। এই তিনটাই কিন্তু সাবস্টিটিউশন ইফেক্ট। আচ্ছা, সাবস্টিটিউশন ইফেক্টের ফলে এখন আমরা আরেকটা চিত্র দেখি। এই চিত্রতে আমরা কি দেখছি? ওয়াই অ্যাক্সিসে আছে আমাদের পি অফ এক্স, এক্স অ্যাক্সিসে আমাদের এক্সই আছে।
এবং এই যে x1 স্টার, x2 স্টার, x3 স্টার, এই তিনটাও আমরা প্লট করেছি। কোথায় প্লট করেছি? এক্স অ্যাক্সিসে। আমাদের প্রথম যে পিএক্সটা ছিল, আমাদের আগের চিত্রে আমরা আবার ফিরে যাই, সেই পিএক্স এর অ্যাগেনস্টে আমরা x1 স্টার ভোগ করছি। পিএক্সটা কমে গেছে, আমাদের অপটিমাম এক্স স্টারটা হচ্ছে এখন x2 স্টার, পিএক্সটা আবার কমে যাচ্ছে, আমাদের অপটিমাম স্টারটা হচ্ছে এখন x3 স্টার। এখন আমাদের ডিমান্ড কার্ভে আমরা চলে আসি। পিএক্স অরিজিনাল প্রাইসটা যেটা ছিল সেটা ছিল P3, এটার সাপেক্ষে আমরা x1 স্টার পেয়েছি। পিএক্সটা কমে গেছে, তারপর হয়ে কত হচ্ছে? P2 হচ্ছে, এটার সাপেক্ষে আমরা পাচ্ছি x2 স্টার। এরপরে আমরা পিএক্স যখন আবার কমে গেছে, এটার সাপেক্ষে আমরা P1 পাচ্ছি, P1-এর সাপেক্ষে আমরা পাচ্ছি x3 স্টার। তাহলে এখন আমরা পয়েন্ট এ যেটা আগের চিত্রে দেখেছি সেটা হয়ে গেছে এখন পয়েন্ট ই, পয়েন্ট বি যেটা দেখেছি সেটা হয়ে গেছে পয়েন্ট জি, পয়েন্ট ডি যেটা দেখেছি সেটা হয়ে গেছে পয়েন্ট এইচ। তাহলে আমরা ই, জি, এইচ এই তিনটা যদি যোগ করে ফেলি, আমাদের ডিমান্ড কার্ভটা চলে আসলো। এটা কেন ঠিক আছে? কারণ আমাদের যে ভোক্তা, আমাদের যে ইন্ডিভিজুয়াল, তিনি এই x1 স্টার, x2 স্টার, x3 স্টার ইনডিফারেন্স কার্ভসের মাধ্যমে অপটিমাইজ করে এসছে। আমাদের কেন আমরা এই অপটিমাইজেশন নিয়ে এত মানে এত 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 কথা বলি কেন? কারণ মডেলগুলো অ্যাসিউম করে যে ভোক্তা হচ্ছে র্যাশনাল। র্যাশনাল মানে হচ্ছে ভোক্তা একটা চিন্তাযুক্ত সিদ্ধান্ত নিতে পারে। আমাদের প্রথম চিত্রে আমরা আবার ফিরে যাই। এই প্রথম চিত্রটা তো ডিমান্ডের কিছু ইনফরমেশন আমাদেরকে দিচ্ছে, কিন্তু এটা ডিমান্ড কার্ভ নয়। এই বিশেষ কার্ভটাকে বলা হয় হলো প্রাইস কনসামশন কার্ভ। বৃক্ষ তোমার নাম কি? ফলেই পরিচয়। কনসেপ্ট তোমার নাম কি? আমার নামেই পরিচয়। প্রাইস কনসামশন কার্ভ থেকে আমরা কি সিদ্ধান্ত নিতে পারি? প্রাইস কমে যাওয়ার ফলে কনসামশন কিভাবে পরিবর্তিত হচ্ছে। এটা আক্ষরিক অর্থে ডিমান্ড নয়, কারণ ওয়াই অ্যাক্সিসে কিন্তু আমাদের পিএক্স নাই, ওয়াই অ্যাক্সিসে আমাদের কি আছে? ওয়াই দ্রব্য আছে। কিন্তু এইখান থেকে আমরা ইনডিরেক্টলি এই প্রাইস কনসামশন কার্ভের যে কনসেপ্টটা, প্রাইস কমে যাচ্ছে এবং প্রাইস কমে যাওয়ার ফলে কনসামশন কিভাবে পরিবর্তিত হচ্ছে, এই রেখাটা আমরা পাচ্ছি। আমাদের আলোচনায় আরেকটা চলক ছিল, সেই চলকটার নাম হচ্ছে আয়, ইনকাম। প্রাইস কনসামশন কার্ভটা যদি আমরা এইভাবে ডিফাইন করেছি যে পিএক্স কমে যাচ্ছে, অপটিমাম এক্স স্টারও পরিবর্তিত হচ্ছে, তাহলে ইনকাম যদি বেড়ে যায়, অপটিমাম এক্স স্টারও নিশ্চয়ই প্রভাবিত হবে। তাহলে প্রাইস কনসামশন কার্ভ আমরা যেরকম পেয়েছি, একইভাবে আমরা ইনকাম কনসামশন কার্ভটাও পাবো এবং একইভাবে পাবো। কিন্তু প্রাইস কনসামশন কার্ভে আমরা কি দেখেছি? পি অফ এক্স কমে গেছে, অর্থাৎ সুইভেল আউট করেছে বাজেট লাইনগুলো ডান দিকে। আমাদের এখন চলক হচ্ছে এম, এমটা বাড়বে। এমটা যদি বাড়ে তাহলে বাজেট লাইন কি হবে? একবার বাড়লে ডান দিকে প্যারালাল শিফট করবে, আরেকবার বাড়লে ডান দিকে আবারও প্যারালাল শিফট করবে। তাহলে আমরা এখন ইনকাম কনসামশন কার্ভ, অর্থাৎ ইনকাম বেড়ে যাওয়ার ফলে অপটিমাম এক্স স্টার কীভাবে পরিবর্তিত হচ্ছে সেটা দেখি। কিন্তু ইনকামের সাথে একটা গুডসের সম্পর্কটা কি? এটা নর্মাল গুডও হতে পারে, স্বাভাবিক দ্রব্য, এটা ইনফিরিয়র গুডও হতে পারে, নিম্নমানের দ্রব্য। এবং নর্মাল গুডসের সংজ্ঞা তো আমরা জানি, ইনকাম যদি বাড়ে অপটিমাম এক্স স্টার বাড়বে। ইনফিরিয়র গুডসের ক্ষেত্রে আমরা কি বলবো? ইনকাম যদি বাড়ে অপটিমাম এক্স স্টার কমে যাবে। এখন দেখি আমরা একটা চিত্র। এই চিত্রে আমরা তিনটা বাজেট রেখা দেখছি এবং এই তিনটা বাজেট রেখার পরিবর্তন হচ্ছে ইনকামের কারণে। প্রথম বাজেট রেখায় আমরা ঠিক আগের মতো পয়েন্ট এতে এবং ইনডিফারেন্স কার্ভ I1-এ আমাদের ইকুইলিব্রিয়ামটা হচ্ছে, অর্থাৎ এমআরএস অফ এক্স ওয়াই ডিভাইডেড বাই পিএক্স বাই পিওয়াই শর্তটা পূরণ হচ্ছে এবং আমাদের অপটিমাম এক্স স্টারটা কত? x1 স্টার। ইনকাম বেড়ে গেল, অর্থাৎ
বাজেট লাইনটা ডান দিকে প্যারালেল হলো, প্যারালেল হয়ে কোথায় যাচ্ছি আমরা? হায়ার ইনডিফারেন্স কার্ভে যাচ্ছি I2-তে, এবং সেখানে ইকুইলিব্রিয়ামটা হচ্ছে ঠিক আগের মতো পয়েন্ট বিতে, এক্স স্টারটাও বেড়ে যাচ্ছে নিচে। তারপর আমরা পয়েন্ট ডিতে যাচ্ছি, হায়ার ইনডিফারেন্স কার্ভ, আবার ইনকাম বেড়ে গেল, প্যারালেল শিফট হলো ডান দিকে বাজেট লাইনটা। আমাদের ইকুইলিব্রিয়ামটা হচ্ছে পয়েন্ট ডিতে, অর্থাৎ X3 স্টার আমাদের অপটিমাম এক্স পাচ্ছি। হ্যাঁ, ডিমান্ড প্রভাবিত হচ্ছে, কিন্তু এই চিত্রটা তো ডিমান্ড কার্ভ নয়, কারণ ওয়াই অ্যাক্সিসে আমাদের ওয়াই আছে, পিএক্স নাই। কিন্তু এই যে এক্স স্টারটা প্রভাবিত হচ্ছে, এটা কী কারণে প্রভাবিত হচ্ছে? ইনকাম চেঞ্জ হয়েছে বলে। সেই জন্য এই কার্ভটার নাম হচ্ছে ইনকাম কনসামশন কার্ভ। এই ইনকাম কনসামশন কার্ভটা এখানে দেখা যাচ্ছে আপওয়ার্ড স্লোপিং। কেন? ইনকাম বাড়ছে, অপটিমাম এক্স স্টার বেড়ে যাচ্ছে, সুতরাং এক্স অবশ্যই একটা নর্মাল বা স্বাভাবিক দ্রব্য। এই কনসেপ্টটা এখন আমরা প্রাইস কনসামশন কার্ভের মতো এখন আমরা ইন্ডিভিজুয়াল ডিমান্ড একটা বের করি। এই চিত্রে আমরা কি দেখছি? এখন এই চিত্রে আমরা দেখছি এক্স অ্যাক্সিসে পিএক্স আছে, ওয়াই অ্যাক্সিসে এক্স আছে, এবং পি অফ এক্স কিন্তু অপরিবর্তিত আছে। কারণটা কি? ইনকাম বাড়লে প্যারালেল শিফট হবে বাজেট লাইনের। প্যারালেল শিফট থাকা মানে হচ্ছে পিএক্স বাই পিওয়াই অপরিবর্তিত থাকবে। তাহলে আমাদের পি এর কোনো পরিবর্তন হয় নাই, কিন্তু কি হয়েছে? এর সাপেক্ষে ই, বি এর সাপেক্ষে জি এবং ডি এর সাপেক্ষে এইচ, এই তিনটা বিন্দু আমরা পেয়েছি, এবং এই তিনটা বিন্দু কিসের সাথে করেসপন্ড করছে হচ্ছে X1 স্টার, X2 স্টার এবং X3 স্টার। তিন ধরনের ডিমান্ড হচ্ছে, অর্থাৎ D1, D2, D3। কেন? ওই যে প্রথম দিকে আমরা পড়েছিলাম না সেটেরিস প্যারিবাস, আমরা পি অফ এক্সের পরিবর্তন দেখছি, তখন আমরা কি বলছিলাম? এক্সের চাহিদাকে প্রভাবিত করতে পারে অন্য প্রত্যেকটা চলককে আমরা কনস্ট্যান্ট ধরে রাখি। কনস্ট্যান্ট ধরে রাখলে কি হবে? আমাদের ডাউনওয়ার্ড স্লোপিং ডিমান্ড করা হবে। কিন্তু এখানে তো পিএক্স চেঞ্জ হয় নাই, এখানে হচ্ছে এম চেঞ্জ হয়েছে, সুতরাং আমাদের শিফট হবে ডিমান্ড কার্ভটা D1, D2, D3। এখনকার যে চিত্রটা আমরা দেখছি সেখানে এক্স অ্যাক্সিসে এক্স আছে, ওয়াই অ্যাক্সিসে ওয়াই আছে, কিন্তু এখন আমরা ধরে নিচ্ছি এক্স অ্যাক্সিসে যে দ্রব্যটা আছে সেই দ্রব্যটা হচ্ছে আমাদের ইনফিরিয়র গুড, অর্থাৎ ইনকাম বেড়ে গেলে আমরা সেই ইনফিরিয়র গুডটা কম ডিমান্ড করব। এইখানে ইনকাম কনসামশন কার্ভটা কিভাবে তৈরি হলো দেখা যাক তো। ঠিক আগের মতো তিনটা আমরা বাজেট লাইন দেখছি, বাজেট বেড়ে যাচ্ছে, এবং ঠিক আগের মতো এবিসি তিনটা পয়েন্ট আছে, কিন্তু এ থেকে বি দেখা যাচ্ছে বেড়ে যাচ্ছে এক্সের পরিমাণ, কিন্তু বি থেকে সিতে যখন আমরা যাচ্ছি তখন আমরা দেখা যাচ্ছে যে এক্সের পরিমাণটা কমে যাচ্ছে। এর কারণটা কি? এই কারণটা হচ্ছে একটা প্র্যাকটিক্যাল কারণ। কীরকম? আমরা এখন দেখি এক্স অ্যাক্সিসে আছে ব্রয়লার মুরগি, আমরা এক্স অ্যাক্সিসে সবসময় ব্রয়লার মুরগি রেখেছি। ওয়াই অ্যাক্সিস এখন তেলাপিয়া না থাকাতে কি আছে? তেলাপিয়া না থেকে স্টেকস আছে। এখন স্টেকস আমাদের সমাজে একটা বেশ লোভনীয় একটা দ্রব্য, কিন্তু এই লোভনীয় দ্রব্যের দামও অনেক বেশি। এখন মিজানের মা যখন দেখবেন পরিবারের আয় আস্তে আস্তে বাড়ছে, উনি কী করবেন? আগের তুলনায় অবশ্যই এ থেকে বিতে যাবেন, উনি ব্রয়লার মুরগিকে নর্মাল গুডস হিসেবে চিহ্নিত করবেন। এখন মিজানের বাবার আয় ওনার একটা বেড়ে গেল, ওনার একটা প্রমোশন হয়েছে, মিজানের মা এখন ঠিক করেছেন উনি মিজান আর কাকুলি বড় হয়ে গেছে, আমি এখন চাকরি করব আবার। তাহলে কি হচ্ছে? মিজানের পরিবারের কিন্তু আয় অনেক বেড়ে যাচ্ছে, এবং আয় বেড়ে যাওয়ার ফলে কি হচ্ছে? ওনারা এখন স্টেক বেশি করে খেতে পারবেন। তাহলে কি হবে? এখন ইনকাম যখন থার্ড বাজেট লাইনটা আমরা দেখছি, অর্থাৎ আমাদের ইকুইলিব্রিয়ামটা হচ্ছে সি, তখন দেখা যাচ্ছে কি ব্রয়লার মুরগির ডিমান্ড কমে যাচ্ছে, অর্থাৎ এ থেকে বি পর্যন্ত এবং বি থেকে সি পর্যন্ত ব্রয়লার মুরগির দুই রকম
ক্যারেক্টারিস্টিক্স আছে। এ থেকে বি সে নর্মাল গুড স্বাভাবিক দ্রব্য, বি থেকে সি সে ইনফিরিয়ার গুড বা নিম্নমানের দ্রব্য। তাহলে ইনকাম কনসামশন কার্ভটা এখানে কি হচ্ছে, বেঁকে যাচ্ছে। কোন অক্ষের দিকে বেঁকে যাচ্ছে? ওয়াই অক্ষ। কারণটা কি? ওয়াই অক্ষে আমাদের লোভনীয় দ্রব্য বা লোভনীয় খাবার স্টেকস আছে। এই যে আমরা ইনকাম কনসামশন কার্ভটা দেখেছি ইনফিরিয়ার গুডসের ক্ষেত্রে, এবং বলেছি যে প্রথমে নর্মাল গুডস হবে, তারপর আয় যত বেড়ে যাবে একটা পরিবারের, তখন ওই গুডসটাই কিন্তু ইনফিরিয়ার গুডস হচ্ছে। এই অবজারভেশনটা সর্বপ্রথম আর্নস্ট এঞ্জেল নামে একজন জার্মান স্ট্যাটিস্টিশিয়ান অবজার্ভ করেন, এবং এটা খুবই খুবই প্র্যাকটিক্যাল একটা অবজারভেশন। একটি পরিবারের আয় যখন কম থাকে তখন তারা কি করে? তারা খাবারে তাদের বাজেটের একটা বিশাল অংশ খরচ করে, কারণ মানুষ সবার আগে খাবারটা খোঁজার চেষ্টা করে। আস্তে আস্তে যখন কি না তাদের আয় বেড়ে যাবে, তখন খাবার মানুষ আর কত খাবে? বুঝলাম, আমরা একটু আগে স্টেকসের কথা বলছি, স্টেকস আর কত খাবে একটা মানুষ? স্টেকসের পরে ঠিক আছে, মিজানের পরিবারের আয় আরও বাড়লো, তারা রেস্টুরেন্টে খাবে, কত খাবে? আর একটা আপার লিমিট আছে না? তখন পরিবারগুলো খাবারের পরে আবাসন, খাবারের পরে শিক্ষা, খাবারের পরে স্বাস্থ্য, খাবারের পরে নানান রকম ভেকেশন, এইগুলোর দিকে খরচ করা শুরু করবে। এই কনসেপ্টটা একটু আগে আমরা যেটা ইনকাম কনসামশন কার্ভ দেখেছি, ব্যাকওয়ার্ড বেন্ডিং, এই কনসেপ্ট থেকে একটা এঞ্জেল কার্ভ উনি দেখান। এই কার্ভটা আমরা একটু দেখি। তাহলে আমাদের ইনকাম যখন বাড়বে, আমাদের এঞ্জেল কার্ভটা আপওয়ার্ড স্লোপিং হবে। নিশ্চয়ই একটা ক্রিটিক্যাল পয়েন্ট আছে, এই পয়েন্টের পরে ইনকাম যখন আরও বাড়বে, তখন ব্রয়লার মুরগির চাহিদা বা কদর আর থাকবে না। কদর কিসের বাড়বে? কদর বাড়বে উল্টা দ্রব্যটা। এই কনসেপ্টটা নানান রকমের প্রয়োগ আমরা আর দেখার মতো এখন আমাদের সময় হয়েছে, আমাদের হাতে যথেষ্ট পরিমাণ কনসেপ্টও তৈরি হয়ে গেছে। আগামী পর্বে আমরা ইন্ডিভিজুয়াল ডিমান্ড কার্ভ থেকে মার্কেট ডিমান্ড কার্ভে যাব। আমরা কার্যত মার্কেট ডিমান্ড কার্ভটাকেই অবজার্ভ করি। এর সুবিধা আছে, এর অসুবিধাও আছে। এই জিনিসগুলো আমরা আগামী পর্বে দেখব। আমাদের ফেসবুক পেজে লাইক দিবেন, কমেন্ট করবেন, ফলো করবেন। আমাদের ইউটিউব চ্যানেলে লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন। আগামী পর্বে আপনাদের সাথে আবারও দেখা হবে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।